আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইয়াসিন শেখ, আমিনুর রহমান গার্লস হাই স্কুলের সহকারী শিক্ষক, বিজ্ঞান বিভাগ। তো আমি আজকে দশম শ্রেণীর রসায়ন নিয়ে আলোচনা করব। 11তম অধ্যায়ের যে সৃজনশীলগুলো এই ভিডিওর মধ্যে থাকবে সেগুলো মূলত পলিমার সম্পর্কে, গ এবং ঘ হতে পলিমার সম্পর্কে সৃজনশীল থাকবে। তো এখানে একটা সৃজনশীল আমি তুলেছি, হাইড্রোকার্বন। উদ্দীপকটা কি? হাইড্রোকার্বন, এম। তার মানে এটা এমন একটা হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন মানে কি? কার্বন আর হাইড্রোজেন সমন্বয়ে গঠিত যৌগ। কার্বন আর হাইড্রোজেন থাকবে যেখানে। তো কার্বন আর হাইড্রোজেন দ্বারা যে যৌগটা গঠিত হবে তাকে এম দ্বারা সূচিত করা হয়েছে, এবং ওই যৌগের আণবিক ভর হচ্ছে 42, এবং যৌগটা দ্বিবন্ধন বিদ্যমান, অর্থাৎ কার্বন কার্বন দুই বন্ধন, তাই না? তো আমরা এটা দেখলাম উদ্দীপক। এখন ক নম্বর প্রশ্নটা আমরা কি বলেছে? জীবাশ্ম জ্বালানি কাকে বলে? জীবাশ্ম জ্বালানি কি? প্রচন্ড চাপ ও তাপের ফলে প্রচন্ড তাপ ও চাপের ফলে প্লাস বায়ুর অনুপস্থিতিতে, এটা হচ্ছে কন্ডিশন। মানে প্রচন্ড চাপ এবং তাপের ফলে এবং বায়ুর অনুপস্থিতিতে উদ্ভিদ এবং প্রাণীদেহ বহু বছর ধরে ক্ষতি হতে হতে, ক্ষয়প্রাপ্ত হতে হতে যে জ্বালানি পাওয়া যাবে সে তাকে বলা হয় জীবাশ্ম জ্বালানি। তাহলে জীবাশ্ম জ্বালানি জিনিসটা কি? প্রচন্ড চাপ এবং তাপের ফলে এবং বায়ুর অনুপস্থিতিতে উদ্ভিদ ও প্রাণীদেহ বহু বছর ধরে ক্ষয়প্রাপ্ত হতে 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 যে জ্বালানি পাওয়া যায় তাকে আমরা জীবাশ্ম জ্বালানি বলতে পারি। তারপর খ নম্বর প্রশ্ন কি বলেছে? খ নম্বর প্রশ্ন, পিতলের তৈরি সামগ্রী ফেলে রাখলে এতে সবুজ বর্ণের আস্তরণ সৃষ্টি হয় কেন? অর্থাৎ পিতলের তৈরি সামগ্রী যদি আমরা ফেলে রাখি, সেই সামগ্রীর উপর আলাদা একটা আস্তরণ পড়ে, আস্তরণটা দেখতে সবুজ কালারের। এটা কেন পড়ে? তো পিতলের তৈরি সামগ্রী, পিতলের তৈরির মধ্যে পিতলের ভিতর কি থাকে? কপার থাকে, তাই না? এই কপারটা পরিবেশের বায়ুর সাথে, তার মানে কি কপারটা বায়ুর সাথে, বায়ুর অক্সিজেন আর হচ্ছে জলীয় বাষ্প, তার মানে পিতলের ভেতর যে কপার থাকে সেই কপারটা বায়ু এবং জলীয় বাষ্প দ্বারা বিক্রিয়া করে একটা প্রোডাক্ট উৎপন্ন করে। প্রোডাক্টটা দেখতে কেমন? কপার কার্বনেট ইনটু কপার হাইড্রোক্সাইড। অর্থাৎ পিতলের সামগ্রীর ভিতর যে কপার থাকে সেই কপারটা বায়ু এবং জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে এটা উৎপন্ন করে, কপার কার্বনেট ইনটু কপার হাইড্রোক্সাইড, এমন একটা মিশ্রণ তৈরি করে। হ্যাঁ, এবং এই মিশ্রণের কারণে পিতলের উপর সবুজ বর্ণের একটা আস্তরণ পড়ে। তাহলে পিতলের তৈরি সামগ্রী ফেলে রাখলে এতে সবুজ বর্ণের আস্তরণ সৃষ্টি হয় কেন? পিতলের সামগ্রীর ভিতর থাকে কপারটা বায়ুর অক্সিজেন এবং জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে কপার কার্বনেট কপার হাইড্রোক্সাইডের একটা মিশ্রণ তৈরি করে, যার কারণে একটা আস্তরণ পড়ে এবং আস্তরণটা সবুজ বর্ণের হয়ে থাকে। আচ্ছা, এবার আমাদের উদ্দীপকটা বুঝতে হবে। উদ্দীপকের এম যৌগটি শতকরা সংযুক্তি নির্ণয় করো। শতকরা সংযুক্তি নির্ণয় করতে আমরা সবাই পারি এবং সহজ, কিন্তু কথা হচ্ছে এম যৌগটা কি সেটা বুঝতে হবে। এম যৌগটা হচ্ছে হাইড্রোকার্বন, তার মানে কার্বন আর হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত একটা যৌগ। তবে ওই যৌগটা অবশ্যই দ্বিবন্ধন হতে হবে, ঠিক আছে? তো দ্বিবন্ধন তার মানে কি? দ্বিবন্ধন যুক্ত যৌগকে আমরা কি বলতে পারি? অ্যালকিন গ্রুপ, তাই না? অ্যালকিন গ্রুপকে আমরা দ্বিবন্ধন বলতে পারি, অ্যালকিন। আর অ্যালকিনের সাধারণ সংকেত আমরা কি জানি? অ্যালকিনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n। এটা হচ্ছে অ্যালকিনের সাধারণ সংকেত। এখন আমরা দেখব অ্যালকিন, কোন অ্যালকিনটার আণবিক ভর হচ্ছে 42। তো আমরা প্রথমে 2 দিয়ে চেষ্টা করি। C2H2 গুণ 2 সমান C2H4। যখন n এর মান যখন 2 তখন হয় C2H4, আর C2H4 এর আণবিক ভরটা কত আমরা বের করি? কার্বন হচ্ছে 12 গুণ 2 আর হাইড্রোজেন হচ্ছে 1 গুণ 4, 12 দুগুণে 24 আর 4 28। তার মানে ইথিনের আণবিক ভর হচ্ছে 28। n এর মান যখন 2 হয় তখন তার আণবিক ভর হচ্ছে 28, কিন্তু আমার আণবিক ভর লাগবে কত? 42। তার মানে n এর মান 2 হলে
এটা হবে না, তাহলে আমরা পরবর্তীটা দিয়ে চেষ্টা করি। n এর মান 3, C3H2 গুণ 3 C3H6, কার্বন হচ্ছে C3H6 এর, এটা হচ্ছে প্রোপিন, কার্বন 3টা, মিথেন, ইথেন, প্রোপেন, তার মানে প্রোপিন, দুই বন্ধন থাকার কারণে তার নাম হবে প্রোপিন। প্রোপিনের আণবিক ভর আমরা বের করব। কার্বনের হচ্ছে 12 গুণ 3 যোগ হাইড্রোজেনের 1 গুণ 6, 3 12 36, 6 42। তো আমরা দেখলাম প্রোপিনের আণবিক ভর হচ্ছে 42। তো আমাকে বলে দিচ্ছে এমন একটা হাইড্রোকার্বন যার আণবিক ভর 42 এবং দ্বিবন্ধন বিদ্যমান। তো আমরা দেখলাম যে প্রোপিনের দ্বিবন্ধন রয়েছে, তার একটা কন্ডিশন দ্বিবন্ধন আর একটা কন্ডিশন আণবিক ভর 42। তো এইখানে প্রোপিনের আণবিক ভর 42, তার মানে আমাকে যে এখানে বলেছে এম জিনিসটা কি? এমটা হচ্ছে মূলত প্রোপিন, C3H6, এমটা হচ্ছে প্রোপিন, এটা আমরা বের করে ফেললাম। তো এইবার আমার শতকরা সংযুক্তি বের করতে হবে। গ নম্বরের শতকরা সংযুক্তি আমি বের করব। এম যৌগটি শতকরা সংযুক্তি কত? এম যৌগটি হচ্ছে প্রোপিন C3H6। তো C3H6 এর আপেক্ষিক আণবিক ভর কত? 42, তাই না? আণবিক ভর হচ্ছে 42। তো আমি 42 থেকে এখন আমি কার্বনের সংযুক্তি বের করব। কার্বনের সংযুক্তি, কার্বন C3, কার্বন হচ্ছে 12 গুণ 3 আর নিচে হবে 42, টোটাল হচ্ছে 42 গুণ 100%। হাইড্রোজেন সংযুক্তি, হাইড্রোজেন হচ্ছে 1 গুণ, হাইড্রোজেন আছে 6টা 6 6, 42 গুণ 100%, বাস। তো এবার ক্যালকুলেট করলে আমরা কার্বনের সংযুক্তি কত, হাইড্রোজেনের সংযুক্তি কত সেটা আমরা দেখতে পারবো। তো কার্বনের সংযুক্তি বের হবে 85.71%, কার্বনের সংযুক্তি 85.71% এবং হাইড্রোজেনের সংযুক্তি 14.29%। তো আমার গ নম্বর প্রশ্নটা ছিল এম এর শতকরা সংযুক্তি কত? তোমরা ক্যালকুলেশন করে এই মানগুলো এভাবে বের করবা। এম এর শতকরা সংযুক্তি কত? এম এর শতকরা বের করার আগে আমরা বের করতে হবে এমটা কি। এমটা হচ্ছে দ্বিবন্ধন, তার মানে কার্বন কার্বন দুই বন্ধন, এবং এই কার্বন কার্বন দুই বন্ধনের সাধারণ সংকেত কি? সাধারণ সংকেত হচ্ছে CnH2n। তো আমি n এর মান যখন 2 দিয়ে দেখলাম তখন দেখলাম যে আণবিক ভরটা আসে 28, তার মানে ইথিন না, এই যৌগটা ইথিন না। তারপর আমি n এর মান যখন 3 দিয়ে দেখলাম তখন দেখলাম যে আণবিক ভর আসে 42, তার মানে যৌগটা হচ্ছে প্রোপিন। এই প্রোপিনের শতকরা সংযুক্তি আমরা বের করলাম। কার্বনের হবে 85.71% আর হাইড্রোজেন হচ্ছে 14.29%। আচ্ছা, এবার শেষ প্রশ্নটা আমরা দেখব। শেষ প্রশ্নটা দেখবো আমরা, এম যৌগটি থেকে থার্মোপ্লাস্টিক এবং থার্মোসেটিং এর মধ্যে কোনটি প্রস্তুত করা সম্ভব? তো আমি এখন জানি এম যৌগটা হচ্ছে প্রোপিন, তার মানে প্রোপিন থেকে থার্মোপ্লাস্টিক আর থার্মোসেটিং কোনটা তৈরি করা যাবে? প্রোপিন থেকে প্রথমে আমি একটা পলিমার তৈরি করব, তার মানে প্রোপিন থেকে আমি পলিপ্রোপিন তৈরি করব। প্রোপিনের পলিমার কি? পলিপ্রোপিন। প্রোপিন থেকে আমি পলিমার তৈরি করব, সেই পলিমারটা কি থার্মোপ্লাস্টিক হিসেবে ব্যবহার করা যাবে নাকি থার্মোসেটিং হিসেবে ব্যবহার করা যাবে সেটা আমার বের করতে হবে। তো তার আগে আমি থার্মোপ্লাস্টিক এবং থার্মোসেটিং সম্পর্কে একটু বোঝার চেষ্টা করি। থার্মোপ্লাস্টিকটা কি? থার্মোপ্লাস্টিক আর হচ্ছে থার্মোসেটিং। থার্মোপ্লাস্টিকটা হচ্ছে এমন পলিমার যেই পলিমারকে তাপমাত্রা প্রদান করলে গলানো যায়। কি করানো যায়? তাপ দিয়ে গলানো যায় এবং পরবর্তীতে আমরা আমাদের প্রয়োজন মতো জিনিসপত্র আবার তৈরি করতে পারবো। তার মানে প্রোডাক্টের রূপ পরিবর্তন করতে পারবো।
তার মানে থার্মোপ্লাস্টিকটা কি? থার্মোপ্লাস্টিক হচ্ছে এমন সব পলিমার, যে সকল পলিমারকে তাপমাত্রা প্রদান করলে গলানো যায়। তাপমাত্রা দিয়ে গলানো যাবে এবং পরবর্তীতে আবার প্রয়োজন মতো অন্য কোনো প্রোডাক্ট তৈরি করা যাবে, সেটা হচ্ছে থার্মোপ্লাস্টিকের বৈশিষ্ট্য। আর থার্মোসেটিং এর বৈশিষ্ট্য কি? থার্মোসেটিং হচ্ছে এমন সব পলিমার, যে সকল পলিমারকে যদি আমি তাপ প্রদান করি, তাপ দেই, তাহলে গলবে না, না গলে সে কয়লায় পরিণত হবে। অর্থাৎ থার্মোপ্লাস্টিক আর থার্মোসেটিং এর মধ্যে মেন পার্থক্য কি? তাপমাত্রা দিয়ে গলানো যায় এবং পরবর্তীতে আমি আমার সুবিধা মতো আবার প্রোডাক্ট তৈরি করতে পারবো। আর থার্মোসেটিং জিনিসটা কি? এটা আমি তাপমাত্রা দিয়ে গলাতে পারবো না, এটা কয়লা হয়ে যাবে, তার মানে এটা দিয়ে পরবর্তীতে আমি আর কোনো প্রোডাক্ট তৈরি করতে পারবো না। তো এবার আমি দেখবো এম যৌগটা প্রোপিন থেকে কিভাবে আমি প্রোপিনটা কি আমার থার্মোপ্লাস্টিক হবে না থার্মোসেটিং হবে, সেটা আমি দেখব। তো প্রোপিন CH2CH3, প্রোপিনে কার্বন থাকে 3টা, হাইড্রোজেন থাকে 6টা। এই যে কার্বন 1 2 3, হাইড্রোজেন 6টা, 3টা 4টা 5টা 6টা, এটা হচ্ছে প্রোপিন। তো প্রোপিনটা থেকে আমি যে প্রোডাক্ট উৎপন্ন করব, মানে যে পলিমার উৎপন্ন করব, সেটা হবে পলিপ্রোপিন। যে প্রোডাক্ট উৎপন্ন হয় সেটাকে বলা হয় পলিমার, এবং যেটা দ্বারা প্রোডাক্ট উৎপন্ন হয় সেটাকে বলা হয় মনোমার। তার মানে এইটা হচ্ছে মনোমার। এই মনোমার থেকে আমার যে প্রোডাক্টটা আমি উৎপন্ন করতে পারবো সেটা হচ্ছে আমার পলিমার। তো প্রোপিন n সংখ্যক মানে এখানে অসংখ্য মনোমার থাকতে পারে। তো প্রোপিনটাকে যদি আমি 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 140 অ্যাটমসফিয়ার চাপে টাইটেনিয়াম ক্লোরাইড প্রবাহকের উপস্থিতিতে বিক্রিয়া ঘটায়, মনোমারটা পলিমারে উৎপন্ন হবে। মনোমারটা ছিল প্রোপিন আর পলিমারটা হবে পলিপ্রোপিন। সেটা কিভাবে? এই যে দুই বন্ধন যেগুলো ছিল, দুই বন্ধনগুলো ভেঙে এক বন্ধন হবে, CH2 CH3 আচ্ছা, এন যৌগটা ছিল আমার প্রোপিনটা হচ্ছে মনোমার। প্রোপিনটাকে যদি আমি 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 140 অ্যাটমসফিয়ার চাপে টাইটেনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বিক্রিয়া ঘটাই, তাহলে যে প্রোডাক্ট উৎপন্ন হবে সেটাকে বলা হয় পলিপ্রোপিন। এখন এই যে পলিপ্রোপিনের মধ্যে যে কার্বন কার্বন বন্ধন থাকে, সেই কার্বন কার্বন বন্ধনগুলো খুব শক্তিশালী। তার মানে পলিপ্রোপিনের কার্বন কার্বন বন্ধনগুলো শক্তিশালী। এক নম্বর কথা হচ্ছে পলিপ্রোপিনের কার্বন কার্বন বন্ধনগুলো শক্তিশালী। দুই নম্বর কথা কি? কার্বন কার্বন বন্ধনের সাথে আশেপাশে যে শিকলগুলো থাকবে, তার মানে পাশের শিকলে দুর্বল বল কাজ করবে, এই দুইটা বৈশিষ্ট্য মনে রাখতে হবে। প্রোপিনের মধ্যে যে কার্বন কার্বন বৈশিষ্ট্য থাকে সেগুলো হচ্ছে শক্তিশালী, বন্ধন দ্বারা আবদ্ধ থাকে, এবং তার আশেপাশে যে শিকল থাকে পলিপ্রোপিন, তার মানে অনেক মনোমার থাকতে পারে একসাথে, আশেপাশে যে শিকল থাকে সেগুলোর মধ্যে দুর্বল বল কাজ করে। এর ফলে একটা শিকল আরেকটা শিকলের উপর দিয়ে চলাচল করতে পারে, ফলে একটা ক্রস লিঙ্ক শিকল তৈরি করে। এবং এই শিকলটাকে যদি আমি তাপমাত্রা প্রদান করি, তাহলে তাকে সংকুচিত করা যাবে, বাঁকানো যাবে এবং গলানো যাবে। এবং পলিপ্রোপিনকে বারবার গলিয়ে নতুন নতুন প্রোডাক্ট তৈরি করা সম্ভব হয়। তাহলে আমরা বলতে পারি এম যৌগটা হচ্ছে প্রোপিন থেকে থার্মোপ্লাস্টিক তৈরি করা যায়। কেন থার্মোপ্লাস্টিক তৈরি করা যায়? কারণ প্রোপিন থেকে যে পলিপ্রোপিন উৎপন্ন হয়, সেই পলিপ্রোপিনটা থার্মোপ্লাস্টিকের বৈশিষ্ট্য মেনে চলে। কারণ থার্মোপ্লাস্টিকের বৈশিষ্ট্য ছিল তাকে গলিয়ে আবার নতুন ভাবে রূপান্তর করা যাবে। ঠিক পলিপ্রোপিনটাও তেমন, তাকে যথেষ্ট পরিমাণ তাপমাত্রা দিয়ে আবার গলানো যাবে, গলিয়ে আবার নতুন প্রোডাক্ট তৈরি করা যাবে। তো এই হচ্ছে আমার 3 নম্বর সৃজনশীল সম্পর্কে আলোচনা করলাম। 3 নম্বর সৃজনশীলে আমরা একটা পলিমার সম্পর্কে জানলাম। আমি
4 নম্বর সৃজনশীল প্রশ্নটা নিয়ে আলোচনা করব। তো আমি যে প্রশ্নটা তুলেছি, উদ্দীপকটা ছিল C15H35, সেখান থেকে এ প্রোডাক্ট উৎপন্ন হয়, বি প্রোডাক্ট উৎপন্ন হয়। এ প্রোডাক্টটা হচ্ছে C2H4 মানে ইথিন, আর বি প্রোডাক্টটা কি উৎপন্ন হয় সেটা আমরা রিঅ্যাকশন করে দেখব। তো ক নম্বর প্রশ্নটা কি বলেছে, হাইড্রোকার্বন কাকে বলে? হাইড্রোকার্বন, হাইড্রো প্লাস কার্বন, তার মানে হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে গঠিত যৌগকে হাইড্রোকার্বন বলা হয়। হাইড্রোজেন প্লাস কার্বন এই দুইটা দ্বারা গঠিত যৌগকে হাইড্রোকার্বন বলা হয়। এটা হচ্ছে আমার ক নম্বর প্রশ্নের উত্তর। খ, পেঁয়াজ কাটার সময় চোখে জ্বালা করে কেন? পেঁয়াজ কাটার সময় কেন চোখ জ্বলে সেটা আমরা এখন দেখব। পেঁয়াজের ভেতর মূলত মানে পেঁয়াজে মূলত সালফারের যৌগ থাকে। কি থাকে? সালফারের যৌগ। তো আমরা যখন পেঁয়াজ কাটি এই সালফারের যৌগগুলো রিলিজ হতে থাকে, রিলিজ মানে বের হতে থাকে, সালফারের যৌগগুলো বের হতে থাকে, বের হয়ে সেটা বায়ুমণ্ডলের অক্সিজেনের সাথে মানে আশেপাশের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, বিক্রিয়া করে কি উৎপন্ন করে? সালফার ডাইঅক্সাইড। তাহলে কি হলো, পেঁয়াজের ভেতর যে সালফার থাকে পেঁয়াজ কাটার সময় সেই সালফারগুলো রিলিজ হয়, সালফারটা অক্সিজেনের সাথে যুক্ত হয়ে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এই সালফার ডাইঅক্সাইডটা আবার চোখের সংস্পর্শে আসলে চোখের পানির সাথে সে বিক্রিয়া করতে পারে। পানির সঙ্গে H2O, পানির সাথে বিক্রিয়া করে সালফিউরাস অ্যাসিড উৎপন্ন করে, H2SO3, সালফিউরাস অ্যাসিড উৎপন্ন করে। এই সালফিউরাস অ্যাসিডের কারণে মূলত চোখ জ্বালা পোড়া করে। তাহলে পেঁয়াজ কাটার সময় চোখ জ্বালা পোড়া করে কেন? পেঁয়াজের ভেতর থাকে সালফারের যৌগ, সালফারের যৌগটা অক্সিজেনের সাথে যুক্ত হয়ে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করে। সেই সালফার ডাইঅক্সাইডটা চোখের সংস্পর্শে আসলে চোখের পানির সাথে মিলিত হয়ে সালফিউরাস অ্যাসিড উৎপন্ন করে। এই যে H2, দুইটা হাইড্রোজেন, S ছিল একটা, অক্সিজেন ছিল তিনটা, দুইটা একটা তিনটা, সালফিউরাস অ্যাসিড উৎপন্ন করে। এই কারণে এই সালফিউরাস অ্যাসিডের কারণে পেঁয়াজ কাটার সময় চোখ জ্বলা-পোড়া করে। আচ্ছা, তো এখন আমরা দেখব উদ্দীপকের এই উৎপাদটি থেকে কিভাবে গ্লাইকোল উৎপাদন করা যায় বিক্রিয়া সহ লিখো। উদ্দীপকের এই উৎপাদটা কি ছিল? এই উৎপাদটা ছিল C2H4, তাই না? এই উৎপাদটা ছিল C2H4, কার্বন দুইটা, তার মানে এটা ইথিন। এভাবে আমরা লিখতে পারি CH2CH2। আচ্ছা, উদ্দীপকের উৎপাদটা ছিল ইথিন। ইথিনকে যদি আমরা জাইমান অক্সিজেন আর পানি সহ বিক্রিয়া দেই তাহলে কি উৎপন্ন হবে? তাহলে উৎপন্ন হবে গ্লাইকল। এখানে বলা হয়েছে কিভাবে গ্লাইকল উৎপাদন করা যায়। গ্লাইকল CH2OH, এই যে এটা নাম হচ্ছে গ্লাইকল। অর্থাৎ ইথিনটা পানি এবং জাইমান অক্সিজেনের সাথে যুক্ত হয়ে গ্লাইকল উৎপন্ন করে। এবং এই জাইমান অক্সিজেনটা কিভাবে উৎপন্ন হয়? এটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণ সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে জাইমান অক্সিজেন। সেই জাইমান অক্সিজেনটা ইথিনকে জারিত করে উৎপন্ন হয় গ্লাইকল। অর্থাৎ প্রথমে পটাশিয়াম পারম্যাঙ্গানেট সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে ইথিনের বিক্রিয়া করতে হবে। ইথিনের বিক্রিয়ার ফলে কি উৎপন্ন হবে? জাইমান অক্সিজেন উৎপন্ন হবে। সেই জাইমান অক্সিজেনটা দ্রবণের পানির সাথে যুক্ত হয়ে উৎপন্ন করে গ্লাইকল। এই প্রশ্নটা এইভাবে থাকতে পারে, অসম্পৃক্ত পরীক্ষা কিভাবে করবা? হ্যাঁ, পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা কিভাবে অসম্পৃক্ত পরীক্ষা করব? তো ব্যাপারটা হচ্ছে অসম্পৃক্ত যৌগ। অসম্পৃক্ত যৌগ মানে কি? কার্বন কার্বন দ্বিবন্ধন, তাই না? অসম্পৃক্ত যৌগ পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া করতে পারে, ঠিক আছে? পটাশিয়ামের পারম্যাঙ্গানেটটা হচ্ছে গোলাপি বর্ণ। অসম্পৃক্ত যৌগসমূহ যখন গোলাপি বর্ণের পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া করে, বিক্রিয়ার ফলে যে প্রোডাক্টটা উৎপন্ন হয় সেই প্রোডাক্টটা বর্ণহীন হয়ে যায়। এভাবে যদি গোলাপি বর্ণটা দূর হয়ে যায়, বর্ণহীন হয়ে যায়, তাহলে আমরা বুঝবো যে এই যৌগটা অসম্পৃক্ত যৌগ। ঠিক এটাও একটা অসম্পৃক্ত যৌগ। কারণ কি? কারণ এই যে ইথিনটা যখন এভাবে বিক্রিয়া করে, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের উপস্থিতিতে এভাবে বিক্রিয়া করে, তখন মূলত প্রথমে থাকে গোলাপি বর্ণের দ্রবণ। তারপর বিক্রিয়ার ফলে যে প্রোডাক্টটা পাওয়া যায় গ্লাইকল, আমরা কি উৎপন্ন করলাম? গ্লাইকল। এই গ্লাইকলটা কি হবে?
এই গ্লাইকলটা ভেতরে আর গোলাপি বর্ণ থাকবে না, বর্ণহীন হয়ে যাবে। তার মানে আমরা বলতে পারি ইথিন একটি অসম্পৃক্ত যৌগ। তার এই যে দেখো কার্বন কার্বনের সাথে দুইটা বন্ধন থাকে, তার মানে ইথিন একটি অসম্পৃক্ত যৌগ। 4 নম্বর প্রশ্নটা, শেষের প্রশ্নটা হচ্ছে বি যৌগ থেকে একটি জুট পলিমার গঠন সম্ভব, তা প্লাস্টিক, রশি ও বোতল হিসেবে ব্যবহৃত হয়। তার মানে বি যৌগ থেকে একটা পলিমার গঠন সম্ভব। কি উৎপন্ন হবে? বি যৌগ থেকে একটা পলিমার আমি তৈরি করব, এই পলিমারটার নাম হচ্ছে আবার জুট পলিমার। ঠিক আছে, জুট পলিমার গঠন সম্ভব। এবং এই জুট পলিমার থেকে কি উৎপন্ন করা যায়? প্লাস্টিক, রশি, প্লাস্টিকের রশি আর বোতল হিসেবে তা ব্যবহার করা যায়। বি যৌগ থেকে একটি জুট পলিমার গঠন সম্ভব, যা প্লাস্টিক, রশি ও বোতল তৈরিতে ব্যবহৃত হয়। তো বি যৌগটা কি? আমরা বি যৌগটা দেখব। বি যৌগটা, এই যে বি, এটা আমাদের আগে রিঅ্যাকশনটা কমপ্লিট করতে হবে, তারপর দেখব আমরা বি যৌগটা কি হয়। C15H32 দুই অণু C2H4A বি। এখন আমরা কার্বন আর হাইড্রোজেনের সমতা করে দেখব যে আসলে বি যৌগটা কি। তো বি যৌগটা দেখার জন্য দেখো প্রোডাক্টের বিক্রিয়কের দিকে তাকাও। কার্বনের পরিমাণ হচ্ছে 15টা, তাই না? এখানে কার্বন 15টা, তাহলে আমি এখানে কার্বনের 15টা মিলাবো। তো কার্বন আছে এখানে কয়টা? দেখো 2 দুগুণে 4, 4 আর 8 কত? 4 যোগ 8, কার্বন হচ্ছে 12টা, কিন্তু আমার দরকার 15টা, তাহলে আরো 3টা কার্বন বাকি। তো আমি লিখলাম C3। এবার আমি হাইড্রোজেনের অনুপাতগুলো দেখব। হাইড্রোজেন বিক্রিয়কে আছে 32টা, তাই না? আর উৎপাদে হাইড্রোজেন কয়টা? দেখো 4 দুগুণে 8টা, আর এখানে হচ্ছে 18টা, তাহলে টোটাল কয়টা হলো? 26টা, তাই না? তো আমার দরকার হচ্ছে 32টা, বাকি থাকে কয়টা? 6টা কার্বন দরকার, তাই না? তাহলে হাইড্রোজেনের পরিমাণ হয় কত? 6। তার মানে আমার বিটা হচ্ছে C3H6। তো C3H6 মানে কি? তার মানে আমার বি যৌগটা হচ্ছে প্রোপিন। প্রোপিন কেন? কারণ এটা হচ্ছে অ্যালকিন গ্রুপ। অ্যালকিন গ্রুপ, যেখানে অ্যালকিনের সাধারণ সংকেত CN, অ্যালকিনের সাধারণ সংকেত যেখানে CnH2n। C এর মান তুমি 3 বসাও, কারণ এখানে যে দেখো C3, C এর মান যখন 3 বসাবে, H এর মান 2 গুণ 3, C3H6। তার মানে এই যে এটা হচ্ছে আমার প্রোপিন, ডি যৌগটা হচ্ছে আমার প্রোপিন। তো প্রোপিন থেকে আমি কি করব? পরবর্তী অংশটা দেখো, বি যৌগ থেকে, তার মানে প্রোপিন থেকে একটি জুট পলিমার গঠন সম্ভব। তার মানে আমি এমন একটা পলিমার তৈরি করব যেটা হবে জুট পলিমার। তা আগে আমি পলিমারটা তৈরি করি। বি যৌগটা হচ্ছে C3H6, তাই না? তো আমি এই জিনিসটা ভেঙে এইভাবে লিখব। C3H6টাকে আমি CH2 CH3 এভাবে লিখলাম N। তার মানে এটা হচ্ছে মনোমার। N দ্বারা অসংখ্য মনোমার থাকতে পারে এখানে, তাই না? এই প্রোপিনের এই মনোমারটা যদি 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 140 অ্যাটমসফিয়ার চাপে এবং টাইটানিয়াম ক্লোরাইড প্রভাবকের উপস্থিতিতে বিক্রিয়া করে, তাহলে আমার মনোমার থেকে পলিমার উৎপন্ন হবে। এবং মনোমারটার নাম ছিল প্রোপিন, পলিমারটা হবে পলিপ্রোপিন। তাহলে পলিমারটা দেখতে কেমন? CH2 CH3, এটা হচ্ছে প্রোপিন মনোমার। এই পাশে যেটা থাকে মনোমার, এবং উৎপাদ যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে পলিমার। তাহলে এই মনোমারটা ছিল প্রোপিন এবং পলিমারটা হবে পলিপ্রোপিন। এবং এটা জুট বিক্রিয়া কেন? কিভাবে আমি বুঝবো এটা জুট বিক্রিয়া? আমাকে বলছে বি যৌগ থেকে একটি জুট পলিমার গঠন সম্ভব। বি যৌগটা হচ্ছে প্রোপিন এবং তার পলিমারটা হচ্ছে পলিপ্রোপিন, সেটা আমি বুঝলাম। প্রোপিন থেকে একটা পলিমার তৈরি করলাম, এবং সেই পলিমারটা যে জুট পলিমার হবে সেটা আমি কিভাবে বুঝবো? জুট পলিমারের বৈশিষ্ট্য হচ্ছে দুইটা বৈশিষ্ট্য। দেখো জুট পলিমারের বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য কি হবে? মনোমারে
মনোমারে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে। জুট পলিমারের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে মনোমারে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে, এবং 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে পলিমার উৎপাদনের সময় কোনো ক্ষুদ্র অংশ অপসারিত হয় না। আচ্ছা, এটা হচ্ছে জুট পলিমারের 2টা বৈশিষ্ট্য। জুট পলিমারের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে মনোমারে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে। তা আমার মনোমার কোনটা? মনোমার হচ্ছে এই অংশটা। দেখো মনোমারে কার্বন কার্বন দ্বিবন্ধন রয়েছে, তাই না? তার মানে আমার প্রথম বৈশিষ্ট্যের সাথে মিলে যায়। এই পলিমারের বৈশিষ্ট্যটা তার প্রথম বৈশিষ্ট্যের সাথে মিলে যায়, জুট পলিমারের বৈশিষ্ট্যের প্রথম অংশের সাথে মিলে যায়। এবং 2 নম্বরটা হচ্ছে পলিমার উৎপাদনের সময়। এই দেখো মনোমার থেকে যখন পলিমার উৎপন্ন হলো, এই পলিমার উৎপাদনের সময় কোনো ক্ষুদ্র অংশ অপসারিত হয় না। ক্ষুদ্র অংশ অপসারিত হয় না তার মানে কি? এই যে ডাইরেক্ট প্রোডাক্ট উৎপন্ন হলো, এই প্রোডাক্টের আশেপাশে আর কিন্তু কোনো ক্ষুদ্র অংশ অবশিষ্ট ছিল না, তাই না? তার মানে এটা আমরা বলতে পারি একটা জুট পলিমার। জুট পলিমারের সংজ্ঞাটা কি? যে বিক্রিয়ায় একই বিক্রিয়কের অসংখ্য অণু পরস্পরের সাথে যুক্ত হয় তাকে জুট পলিমার বলে। যে বিক্রিয়া, এই যে একটা বিক্রিয়া, একই বিক্রিয়কের, দেখো এই যে এখানে প্রোপিনে, শুধু প্রোপিনের পলিমারগুলো যুক্ত হয়েছে। যে বিক্রিয়ায় একই বিক্রিয়কের অসংখ্য অণু পরস্পরের সাথে যুক্ত হয় তাকে জুট পলিমার বলা হয়। এই বিক্রিয়ায় শুধু প্রোপিন অণু রয়েছে, প্রোপিনের অসংখ্য অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে পলিপ্রোপিন উৎপন্ন করলো। এবং বিক্রিয়াটাকে যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে দেখতে পারবো এই অংশে রয়েছে কার্বন কার্বন দ্বিবন্ধন। এটা দেখো কার্বন কার্বন দ্বিবন্ধন, এবং এই অংশে শুধুমাত্র প্রোডাক্টটা রয়েছে, প্রোডাক্টের সাথে আশেপাশে আর কোনো ক্ষুদ্র ক্ষুদ্র অংশ ছিল না। তার মানে আমরা এটা বলতে পারবো এই পলিমারটা হচ্ছে একটা জুট পলিমার, এবং এই পলিমার থেকে উৎপন্ন প্রোডাক্ট আমরা রশি ও বোতল তৈরিতে ব্যবহার করতে পারবো। তো এই হচ্ছে আমার 2 নম্বর, টোটাল 4টা সৃজনশীল নিয়ে আলোচনা করেছি। আমরা এই অধ্যায়ে আরো সৃজনশীল নিয়ে আলোচনা করব। এতটুকু তোমরা আগে ভালো করে পড়ো, এবং তোমরা এভাবে প্রত্যেকটা রিঅ্যাকশন বারবার প্র্যাকটিস করতে হবে। বইয়ের রিঅ্যাকশনগুলো বারবার প্র্যাকটিস করতে হবে, তাহলেই ভালো করবে। সবাইকে ধন্যবাদ।